হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব সিমুলেশন অ্যান্ড মডেলিং এর লেকচার নাম্বার 3 সিঙ্গেল চ্যানেল কিউ। তো চলো আমরা শুরু করি। এই স্লাইডে প্রথমে আছে তিনটি স্টেপস অফ সিমুলেশন। তো প্রথম স্টেপসে আছে ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ অফ দ্য ইনপুটস টু অ্যাবিলিটি টু দ্য সিমুলেশন। দ্যাট মিন্স আমরা এখানে সিমুলেশনের যে ইনপুটগুলো আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেন ওগুলো যে মডেলে অথবা হচ্ছে যে সিস্টেমে আমরা ইনপুট দিব সেই ইনপুটে সেই সিস্টেমটাতে ইনপুট দিব। এরপরে বলেছে কনস্ট্রাক্ট এ সিমুলেশন টেবিল। ইচ সিমুলেশন টেবিল ইজ ডিফারেন্ট ফর ইচ ইজ ডেভেলপড ফর দ্য প্রবলেম অ্যাট হ্যান্ড। দ্যাট মিন্স আমরা যে সিমুলেশনটা করব এই ইনপুট দ্বারা সেই প্রত্যেকটা সিমুলেশনগুলোকে আমরা হচ্ছে এক একটা রান করে করে দেখব যে কোন রেজাল্টটা আসলে বেটার হচ্ছে। তো এই বেটার রেজাল্টগুলো আমরা আসলে একটা টেবিলে রেখে দিব। আচ্ছা, এরপরে বলতেছে ফর ইচ রিপিটেশন আই জেনারেট এ ভ্যালু ফর ইচ অফ দ্য ইনপুটস পি অ্যান্ড ইভালুয়েট দ্য ফাংশন ক্যালকুলেট এ ভ্যালু অফ দ্য রেসপন্স টাইম ওয়াই আই। দ্যাট মিন্স আমরা যে রিপিটেশনটা করতেছি সেই রিপিটেশনটাকে আমরা আই দ্বারা ডিনোট করি এবং যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেটাকে পি দ্বারা ডিনোট করি। শেষ পর্যন্ত আমরা একটা ইভালুয়েট করব একটা ফাংশনের মাধ্যমে যে আসলে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা কতটুকু ভালো এবং হচ্ছে যে আমরা একটা ভ্যালু অফ দ্য রেসপন্স চালাবো যে হ্যাঁ এটার রেসপন্স ভালো হয়েছে এটার রেসপন্স খারাপ হয়েছে সেটা দেখব। তো লাস্টের লাইনে লিখেছে রেসপন্স টিপিক্যালি ডিপেন্ডস অন দ্য ইনপুটস অ্যান্ড ওয়ান অর মোর প্রিভিয়াস রেসপন্সেস। দ্যাট মিন্স আমরা যে রেসপন্সটা পাবো সেটা মেইনলি ডিপেন্ড করতেছে মানে অনেকটাই ডিপেন্ড করতেছে হচ্ছে ইনপুটের উপরে এবং এর আগের রেসপন্সগুলোর উপরে। কারণ আমরা আগের রেসপন্সগুলো থেকে হচ্ছে অনেকটা আইডিয়া পাবো হচ্ছে যে ইনপুটটা নেক্সট টাইম দিব। তো আগের রেসপন্সে যদি খারাপ হয় আমরা পরের বার ট্রাই করবো যে এটাকে হয়তো বাড়িয়ে আরেকটু ভালো করার জন্য। যদি বাড়ানোর পরে আবার খারাপ হয়ে যায় তাহলে আরেকটু কমিয়ে দিব। তো এটা আসলে আমাদের আগের রেসপন্সের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমরা দেখছি এখানে সিমুলেশনের একটা টেবিল শো করতেছে। এই টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি যে রিপিটেশন থাকে বাম সাইডে, তারপর হচ্ছে ইনপুট থাকে x1 x2 x0 এভাবে করে করে আর রেসপন্স থাকে y পর্যন্ত। ওকে, দেন এখানে আমরা দেখতেছি একটা কলিং পপুলেশন নামে একটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমরা বলতে পারি সিমুলেশনের জন্য। তো কলিং পপুলেশন আসলে কি? আমরা যখন একটা সিমুলেশন রান করি সেই রানের আগে আমরা একটা সিস্টেমকে নিয়ে চিন্তা করি। তো ওই সিস্টেমের যে ইনপুটগুলো সেই ইনপুটগুলোকে আমরা আসলে কলিং পপুলেশন বলতে পারি। এই জিনিসটাকে আরেক কথায় বলা যায় হচ্ছে এন্টিটি অফ দ্য সিস্টেম, যেটাকে আসলে আমরা একটা সিস্টেমের আইডেন্টিফাই করতেছি এন্টিটি হিসেবে, সেটাকে আমরা কলিং পপুলেশন বলতে পারি। নর্মালি সচরাচর এই কলিং পপুলেশনটা সময়ের সাথে সাথে সিস্টেমে ইন করে। তো এখানে এটাই বলছে যে এ কিউইং সিস্টেম ইজ ডিসক্রাইব বাই ইটস কলিং পপুলেশন। দ্যাট মিন্স একটা কিউইং সিস্টেম বা একটা লাইনে যে সিস্টেমটা তৈরি হয় সেটাকে আসলে কলিং পপুলেশন বলা হয়। তো লাইনে তো আসলে যে কেউ দাঁড়ায় না, যারা আসলে সিমুলেশন ঢুকে তারাই হচ্ছে লাইনে দাঁড়ায়। তো এটাই বলেছে কলিং পপুলেশন। কলিং পপুলেশন হচ্ছে একটা ওয়েটিং লাইনে দাঁড়ায়, এরপরে হচ্ছে সার্ভারে যায়। সার্ভার হচ্ছে যেই সিস্টেমটা যা বা যে প্রসেসটার মধ্যে তারা ঢুকে। তো সার্ভারের মাধ্যমে তারা একটা সার্ভিস নেয় এই কলিং পপুলেশন, তারপর হচ্ছে তারা এখান থেকে বের হয়ে যায়। এখানে কিছু কথা বলেছে, আমরা এগুলোকে একদম সারসংক্ষেপে বলবো। তো প্রথমে বলেছে ইন দ্য সিঙ্গেল চ্যানেল কিউ দ্য কলিং পপুলেশন ইজ ইনফাইনাইট। তো আমরা আগের সপ্তাহে ল্যাবে দেখেছি যে কলিং পপুলেশন কখন ইনফাইনাইট হয়। আমরা যখন অ্যারাইভেল দেই, অ্যারাইভেলের মধ্যে ম্যাক্স অ্যারাইভেল, সেই ম্যাক্স অ্যারাইভেলটা আমরা টাইপ আকারে সিলেক্ট করে দিই হচ্ছে ইনফাইনাইট। তো ইনফাইনাইটটার কারণ হচ্ছে আমরা জানি না সিমুলেশন কখন শেষ হওয়ার পরে এবং কতক্ষণে আসলে কতগুলো মানুষ আসবে বা কতগুলো এন্টিটি আসলে সিমুলেশনে ঢুকবে। তো এটা আসলে সিঙ্গেল চ্যানেল কিউর ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য তা না, এটা যদি ডাবল চ্যানেল কিউ হয় বা মাল্টি চ্যানেল কিউ হয় সেটার ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে আরেকটা কথা বলেছে ইফ এ ইউনিট লিভস দ্য কলিং পপুলেশন অ্যান্ড জয়েন্স ইন দ্য ওয়েটিং লাইন অর এন্টার সার্ভিস there is no change in the arrival rate of the others unit that may need service.
দ্যাট মিনস আমরা যদি একটা কলিং পপুলেশন থেকে একটা ইউনিটকে সরিয়ে নিই, সেটাকে সরিয়ে যদি আমরা একটা ওয়েটিং লাইনে নিয়ে যাই অথবা হচ্ছে এটাকে সার্ভিসে নিয়ে যাই, তাহলে কিন্তু অ্যারাইভেল রেটের কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস যে হারে আসতেছে সেটার কোনো চেঞ্জ হয় না। ওকে, দেন বলতেছে অ্যারাইভেলস ফর সার্ভিস অকার ওয়ান এট এ টাইম ইন র্যান্ডম ফ্যাশন। দ্যাট মিনস এই অ্যারাইভেলটা নর্মালি হচ্ছে র্যান্ডমলি আসে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যারাইভেলটাকে আসলে কনস্ট্যান্ট দিয়ে দেই, মাঝে মধ্যে হচ্ছে এক্সপ্রেশন ইউজ করি। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এরপরে বলেছে ওয়ান্স দে জয়েন ইন দ্য ওয়েটিং লাইন দে আর ইভেনচুয়ালি সার্ভ। যদি তারা আসলে কোনো ওয়েটিং লাইনে অথবা কিউতে দাঁড়িয়ে যায়, তাহলে আসলে তাদেরকে একজন একজন করে বা ইভেনচুয়ালি সার্ভ করা হয়। যে আগে আসবে তাকে আগে সার্ভ করা হবে, এবং যে পরে আসবে তাকে পরে সার্ভ করা হবে। এটাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলা হয়, তো ফিফো বলা হয়। তো এটাই এখানে বলেছে সার্ভিস টাইমস আর অফ র্যান্ডম লেংথ অ্যাকর্ডিং টু এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই কথাটাকে আমরা একটু পরে এক্সপ্লেন করতেছি, যদিও এই কথাটার বাংলা ট্রান্সলেশনটা হচ্ছে সার্ভিস টাইমটা হচ্ছে একটা র্যান্ডম লেংথ। ধরি আমরা প্রথমে একজন কাস্টমারের জন্য হচ্ছে আমরা দিলাম 5 মিনিট তার সার্ভিস টাইম, এর পরেরটা হচ্ছে 2 মিনিট, সেকেন্ড কাস্টমারের জন্য 2 মিনিট, থার্ড কাস্টমারের জন্য এটা আবার ধরি যে এটা 4 মিনিট। তো এরকম র্যান্ডম, এটা একের সময় এক রকম হতে পারে, সেটা একটা প্রবাবিলিটি থাকে। তো প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম টাইমে দেয়া থাকে, মাঝে মধ্যে হচ্ছে বের করে নিতে হয়। ওকে, তো আমরা আসি এর পরের স্লাইডে। এর পরের স্লাইডে বলতেছে অ্যারাইভেলস অ্যান্ড সার্ভিস আর ডিফাইন্ড বাই দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য টাইম। যে টাইমের একটা ডিস্ট্রিবিউশন থাকে, ওটা আমরা ওখান থেকে দেখে নিতে পারবো। কোথায় থাকে? একটা টেবিলে দেওয়া থাকে। টেবিলটাও আমরা আস্তে আস্তে দেখবো। For any simple single or multi-channel queue, the overall effective arrival rate must be less than or total service rate. That means একটা সিম্পল সিঙ্গেল অর মাল্টি চ্যানেল কিউতে ওভারঅল এফেক্টিভ যে অ্যারাইভেল রেটটা থাকে, দ্যাট মিনস টোটাল যে অ্যারাইভেল রেটটা, সেটা অবশ্যই টোটাল সার্ভিস টাইমের চাইতে ছোট হতে হয় অথবা হচ্ছে সমান হতে হয়। যদি তার চাইতে বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের প্রবলেম হবে, সিমুলেশনটা ঠিকমতো রান হবে না। In some systems, the condition about arrival rate being less than service rate may not guarantee stability. তো এটার কারণে আসলে আমাদের সিমুলেশনটা স্টেবল নাও হতে পারে, এটাই বলেছে। এরপর আমরা জানি ইভেন্ট কখন হয়, সিস্টেম স্টেট কি, সিমুলেশন ক্লক, এই জিনিসটা আসলে আমাদের কাছে অপরিচিত। তো আমরা সিস্টেম ক্লক, সিমুলেশন ক্লক কি সেটা একটু বলি। যেই সময় থেকে আসলে সিমুলেশন শুরু হয় তার শেষ পর্যন্ত প্রত্যেকটা সময়কে আমাদের আসলে ট্র্যাক করতে হয়। এই ট্র্যাকের জন্য আমরা যে ক্লকটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে সিমুলেশন ক্লক। আর সিস্টেম স্টেট কি, সিমুলেশনটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে, আইডল নাকি বিজি, সেটা হচ্ছে সিস্টেম স্টেট। ইভেন্ট কখন হয়? ইনস্ট্যান্টেনিয়াস যে চেঞ্জটা হয় সেটার কারণে হচ্ছে ইভেন্ট হয়। ইভেন্ট আমরা নর্মালি আমাদের সিমুলেশনে দুই রকম ইভেন্ট হিসেবে ধরে নিই, একটা হচ্ছে অ্যারাইভেল আর একটা হচ্ছে ডিপারচার। তো এই গেল। এখন আমাদেরকে এখানে বলতেছে দুইটা ফ্লো চার্ট আছে। এই ফ্লো চার্ট দুটোর মধ্যে হচ্ছে প্রথমে আমরা দেখতেছি একটা হচ্ছে সার্ভিস জাস্ট কমপ্লিটেড ফ্লো ডায়াগ্রাম। তো আমরা এটা থেকে জাস্ট আইডিয়া করতে পারি যে এই ফ্লো চার্টটা কি বলতে চাচ্ছে। এখানে নর্মালি বলা হচ্ছে একটা এন্টিটি আসছে, সে এসে সার্ভিসটা নেয়ার পরে কি কি কাজ হয়েছে, নেয়ার পর থেকে এক্স্যাক্টলি যখনই শেষ তারপর থেকে কি কি কাজ হয়েছে। এখন একটা ডিপারচার হলো, একটা এন্টিটি ডিপারচার হলো, তো ডিপারচার একটা ইভেন্ট, এটা এখানে বলেছে। তারপরে আমাদেরকে একটা ডায়মন্ড চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছে যে আসলে কন্ডিশন চেকিং করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাদার ইউনিট ওয়েটিং, আমরা যদি ইয়েস বলি তাহলে কি হবে, নো বললে কি হবে। যদি অ্যানাদার ইউনিট ওয়েটিং নো হয়, দ্যাট মিনস আর কোনো ইউনিট নাই, যে এন্টিটিটা বের হয়ে গেছে তারপরে আর কোনো এন্টিটি নাই। সো আমরা এখন এই সিস্টেমটা বা সিমুলেশনটা পুরোপুরি আইডল থাকবে। তো বলতেছে সার্ভার আইডল, আইডল টাইম, দ্যাট মিনস সার্ভার হচ্ছে আইডল থাকা শুরু হয়েছে। আর যদি কোনো ইউনিট ওয়েটিং করে, তখন তাহলে কি করবে, বলতেছে রিমুভ দ্য ওয়েটিং ইউনিট ফ্রম দ্য কিউ। তো যে ইউনিটটা আসলে কিউতে ওয়েট করতেছিল সেটাকে আমরা সরিয়ে নিয়ে আসবো বা নিয়ে আসবো হচ্ছে আমাদের সার্ভারে। সার্ভারে হচ্ছে সার্ভিস দিয়ে তাকে তখন আবার ডিপারচার করিয়ে দিবে। সেটাই বলেছে বিগিন সার্ভিসিং দ্য ইউনিট, যে ইউনিটটা সার্ভিসিং দরকার ছিল সেটাকে সার্ভিস করে বের করে দিয়েছে, আবার ডিপারচার, সেম সাইকেল আবার চলতে থাকবে। এরপরে আসি
সেকেন্ড যে গ্রাফ বা ফ্লো চার্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইউনিট এন্টারিং দ্য সিস্টেম ফ্লো ডায়াগ্রাম। এখানে ইউনিট, যে ইউনিটটা আসলে সিস্টেমে ঢুকতেছে সেটার জন্য কি হবে। তো একটা সময় দেখা যাচ্ছে যে ইউনিট বের হয়ে যাচ্ছে আগেরটাই, এখন হচ্ছে ইউনিট ঢুকতেছে। ইউনিট ঢুকতে হলে তাকে আসলে দেখতে হবে সার্ভার কি বিজি নাকি আইডল। তো এটাই ফার্স্টে চেকিং, অ্যারাইভেলের পরেই হচ্ছে তার চেক করতে হবে যে আসলে সে ঢুকতে গিয়ে দেখলো কি হ্যাঁ সার্ভার বিজি অথবা হচ্ছে আইডল। যদি বিজি না হয় দ্যাট মিন্স সে আইডল, তো হচ্ছে ইউনিট সরাসরি হচ্ছে ইউনিট সার্ভিসে ঢুকে যাবে যদি সে বিজি না হয়। তো বিজি হলে সে কি করবে, তাকে অবশ্যই ওয়েট করতে হবে। সার্ভার যদি বিজি হয় তাকে ওয়েট করতে হবে যে ইউনিটটা ঢুকতে চাইছে। আচ্ছা, আমাদের এই স্লাইডটাতে আসলে আমাদের ওই আগের যে ফিগারগুলোর কথা বলেছি সেগুলোকে আসলে আবার নতুনভাবে একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছে। আমরা এখন চলে আসব সিমুলেশন অফ কিউইং সিস্টেমের আসলে কিছু কথা। তো এখানে বলতেছে সিমুলেশনস অফ কিউইং সিস্টেমস জেনারেলি রিকোয়ার দ্য মেইনটেনেন্স অফ এন ইভেন্ট লিস্ট ফর ডিটারমিনিং হোয়াট হ্যাপেন্স নেক্সট। ওই যে আগের কথাটা আমরা রিপিটেশনের মাধ্যমে আসলে চেক করব যে সিমুলেশনের রেজাল্ট আসলে বারবার কেমন আসতেছে। যদি ভালো হয় তাহলে আমরা আর একটু ট্রাই করবো আরও বেটার পাওয়ার জন্য। এরপরে বলেছে সিমুলেশন ক্লক টাইমস ফর অ্যারাইভেলস অ্যান্ড ডিপারচার্স আর কম্পিউটেড ইন সিমুলেশন টেবিল কাস্টমাইজড ফর ইচ প্রবলেম। তো আমাদেরকে আসলে সিমুলেশন ক্লক টাইমে দুইটা জিনিসকে আসলে খুব ভালোভাবে ট্র্যাক করতে হবে। একটা হচ্ছে অ্যারাইভেল এবং হচ্ছে ডিপারচার। কেন? এই দুটোই হচ্ছে আমাদের এখানের ইভেন্টকে অবশ্যই ট্র্যাক করতে হয় আমাদের এই সিমুলেশনের জন্য। থার্ড যে কথাটা বলেছে, ইন সিমুলেশন ইভেন্টস ইউজুয়ালি occur at random times, the randomness imitating uncertainty in real life. That means আমাদের যে একটা সিমুলেশনের র্যান্ডমনেসের একটা কথা আসে, সেই র্যান্ডমটা আসলে অনেকটাই রিয়েল টাইমের সাথে সম্পৃক্ত অথবা হচ্ছে রিলিভেন্ট বা ওটার মতো আসলে মিমিক করতে চায়। তো এটাই বলেছে। এরপরে বলেছে র্যান্ডম নাম্বারস আর ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি অন দ্য ইন্টারভেল অফ 0 to 1। তো র্যান্ডম নাম্বার যেটা এখানে আমাদেরকে বলেছে 0 থেকে 1 হতে পারে, এনিথিং 0 থেকে 5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। র্যান্ডম ডিজিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড 0 to 9 এনিথিং, তো যে কোনো কিছু হতে পারে। তো আমরা আসি এখন, আমরা একটা এখানে বলেছে সিউডো র্যান্ডম নাম্বারস জেনারেটেড ফর এ প্রসিডিউর। এখানে আসলে একটা সিউডো নাম্বার জেনারেট করতেছে। এখানে আমাদের একটা টেবিল দিয়েছে, যে টেবিলটাতে আসলে ইন্টার অ্যারাইভেল টাইম এবং হচ্ছে অ্যারাইভেল টাইমের যে একটা রিলেশন সেটাকে আসলে বোঝানোর জন্য চাইছে। তো আমরা দেখতেছি এখানে বাম পাশে আছে হচ্ছে কাস্টমার নাম্বার হচ্ছে 1 থেকে 6, আর ইন্টার অ্যারাইভেল দেওয়া আছে 5টা এক্স্যাক্টলি, আর অ্যারাইভেল টাইম দেওয়া আছে 6টা। তো আমাদেরকে এখান থেকে একটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টার অ্যারাইভেল টাইম ফার্স্ট কাস্টমারের জন্য থাকে না। কখনোই ফার্স্ট কাস্টমারের জন্য ইন্টার অ্যারাইভেল টাইম থাকে না। তার জন্য অ্যারাইভেল টাইম থাকতে পারে, কিন্তু ইন্টার অ্যারাইভেল টাইম থাকবে হচ্ছে সেকেন্ড কাস্টমারের জন্য। কখনোই ফার্স্ট ইন্টার অ্যারাইভেল টাইমটা ফার্স্ট কাস্টমারের জন্য হবে না। ফার্স্ট ইন্টার অ্যারাইভেল টাইমটা হবে সেকেন্ড কাস্টমারের জন্য। ওকে, তো আমরা আস্তে আস্তে দেখব। তো ফার্স্ট কাস্টমারের ইন্টার অ্যারাইভেল টাইম যেহেতু থাকে না, সেহেতু এটাকে নাল হিসেবে ধরে নিয়েছি। তো নাল হলে এর অ্যারাইভেল টাইম আমরা বাই ডিফল্ট জানি যে ফার্স্ট কাস্টমার অ্যারাইভ করবে 0-তে। তো 0-তে আসলো, সেকেন্ড কাস্টমারের ইন্টার অ্যারাইভেল টাইম দেওয়া আছে 2। দ্যাট মিন্স এ যেহেতু 2-এ আসে, এর সাথে আগের কাস্টমারের অ্যারাইভেলের একটা ডিফারেন্স আসলে ইন্টার অ্যারাইভেল টাইমটা। দ্যাট মিন্স 2 হচ্ছে ফার্স্ট কাস্টমার আর সেকেন্ড কাস্টমারের মাঝখানে যে টাইমটা সেটা। তো সেকেন্ড কাস্টমার তাহলে কখন আসবে? 2-এ আসবে। যেহেতু ফার্স্ট কাস্টমার 0-তে আসছিল, সেকেন্ড কাস্টমারের ইন্টার অ্যারাইভেল মাঝখানে যে টাইমটা সেটা হচ্ছে 2। দ্যাট মিন্স সেকেন্ড কাস্টমার আসবে 2-এ। তো আমরা এটাকে কিউমুলেটিভ যোগ করতে পারি। কিউমুলেটিভ যোগ হচ্ছে 0 আর 2 যোগ হয়ে এই যে 2। ওকে, আচ্ছা। থার্ড কাস্টমারের জন্য আমরা ইন্টার অ্যারাইভেল টাইম পাচ্ছি হচ্ছে 4। দ্যাট মিন্স সেকেন্ড এবং থার্ড কাস্টমারের মাঝখানে যে টাইমটা সেটা হচ্ছে 4। সেকেন্ড কাস্টমার আসছিল 2-এ, তাহলে থার্ড কাস্টমার আসবে 2 যোগ 4, দ্যাট মিন্স 6। ঠিক একইভাবে 4 নাম্বার কাস্টমার
4 নম্বর কাস্টমারের সাথে ইন্টারঅ্যারাইভাল টাইম 1, দ্যাট মিন্স 3 আর 4 এর ইন্টারঅ্যারাইভাল টাইম হচ্ছে 1। 4 নম্বর কাস্টমার অ্যারাইভাল টাইম হবে হচ্ছে 6। কিভাবে? 2 সরি 6 আর 1 যোগ হয়ে 7 হয়ে 4 নম্বর কাস্টমার ইন্টারঅ্যারাইভাল টাইম ছিল 1 আর 3 নম্বর কাস্টমারের অ্যারাইভাল টাইম হচ্ছে 6। তাহলে 6 আর 1 যোগ হয়ে 7। 5 নম্বর কাস্টমার ইন্টারঅ্যারাইভাল টাইম হচ্ছে 2, দ্যাট মিন্স 4 নম্বর কাস্টমারের অ্যারাইভালের কত মিনিট পরে আসবে? 2 মিনিট পরে আসবে হচ্ছে 5 নম্বর কাস্টমার, দ্যাট মিন্স 4 নম্বর কাস্টমার আসছিল 7-এ, 5 নম্বর কাস্টমার আসবে 2 মিনিট পরে 9। ওকে, এভাবে করে করে পুরো টেবিলটা কমপ্লিট করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা টেবিল দেয়া আছে এই 6টা কাস্টমারের জন্য সার্ভিস টাইম। দ্যাট মিন্স এই 6টা কাস্টমারে আসলে আসবে, এসে আসলে একটা সার্ভিস নিবে। তো সার্ভিস নেওয়ার জন্য তার আসলে একটা সময় ব্যয় হবে, এই সময়টাই হচ্ছে তার সার্ভিস টাইম। প্রত্যেকটা কাস্টমারের এক এক রকম সার্ভিস টাইম হতে পারে, একই হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, ম্যাক্সিমাম কিছু র্যান্ডম না হয়। তো আমাদের এখানে দেয়া আছে যে ফার্স্ট কাস্টমারের জন্য 2, সেকেন্ড কাস্টমারের জন্য 1, থার্ড কাস্টমারের জন্য 3, ফোর্থ কাস্টমারের জন্য 2, ফিফথ কাস্টমারের জন্য 1, সিক্সথ কাস্টমারের জন্য 4। এবার আমরা এই দুটো টেবিলের একসাথে টোটাল যে জিনিসটা সেটা আমরা দেখব। তো ফার্স্ট কাস্টমারের জন্য আমরা এখানে আগেই জেনে গেছি যে অ্যারাইভাল টাইম হচ্ছে 0। তাহলে সে যখন সার্ভিসের জন্য আসবে তখন তার সার্ভিসটা শুরু হবে হচ্ছে 0 থেকে, কারণ সে এসে দেখবে সার্ভারটা আসলে ফাঁকা, ফার্স্ট কাস্টমারের আগে কেউ আসলে আসেনি। তো সে এসেই সার্ভিসটা নেওয়া শুরু করবে 0 থেকে। তার যে আগের সার্ভিস টাইমটা ছিল বা টেবিলে যেটা দেয়া ছিল সেটা অনুযায়ী সে সার্ভিস নিয়ে বের হয়ে যাবে। তার সার্ভিস টাইমটা ছিল হচ্ছে 2, তাহলে সে সার্ভিস নিয়ে বের হয়ে যাবে ঠিক 2-এ, 0 থেকে 2 পর্যন্ত সার্ভিস নিয়ে 2-এ বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, সেকেন্ড কাস্টমার 2-এ আসবে, কারণ হচ্ছে তার অ্যারাইভাল ছিল হচ্ছে 2, যেটা আমরা এই টেবিল থেকে পাই। টেবিল 2.2 থেকে পাচ্ছি হচ্ছে সেকেন্ড কাস্টমার আসছে 2-এ। ওকে, তাহলে আমরা টেবিল 2.4-এ আমরা বসিয়ে দেব অ্যারাইভাল টাইম হচ্ছে 2। সে এসে আসলে কি দেখবে? 1 নম্বর কাস্টমার 2-এ বের হয়ে গেছে, সে এক্স্যাক্টলি 2-এ আসবে। তাহলে আমরা এটাকে ধরে নিব যে সে যেহেতু 2-এ আসছে এবং 1 নম্বর কাস্টমার 2-এ বের হয়ে গেছে, দ্যাট মিন্স সে এসে আসলে ফাঁকা পাবে। দ্যাট মিন্স সার্ভারটা তখন আইডল ছিল অথবা হচ্ছে জাস্ট আইডল হচ্ছিল, ঠিক ওই টাইমটাই হচ্ছে সেকেন্ড কাস্টমার চলে আসে। তাহলে যদি চলে আসে তার একটা সার্ভিস টাইম থাকবে, সে সার্ভিস টাইমটা আমরা পাচ্ছি টেবিল 2.3 থেকে। তো সেকেন্ড কাস্টমারের জন্য সার্ভিস টাইম হচ্ছে 1। সেকেন্ড কাস্টমার আসছে কখন? সেকেন্ড কাস্টমার আসছে 2-এ, সে 1 মিনিট সার্ভিস নেবে, সে সার্ভিস নিয়ে 3-এ বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসি 3 নম্বর কাস্টমার। তো 3 নম্বর কাস্টমারের অ্যারাইভাল টাইম কত ছিল সেটা একটু দেখে নেই। আমরা টেবিল 2.2 থেকে দেখতে পাচ্ছি যে 3 নম্বর কাস্টমারের যে অ্যারাইভাল টাইম সেটা হচ্ছে 6। ওকে, আচ্ছা, এবার টেবিল 2.4 থেকে আমরা বসাবো যে 3 নম্বর কাস্টমার আসছে 6-এ, সে 6-এ আসছে। আর আগের কাস্টমার দ্যাট মিন্স 2 নম্বর কাস্টমার বের হয়ে গেছে হচ্ছে এক্স্যাক্টলি 3-তে। মাঝখানে যে 3 মিনিট সেই সময়টা কিন্তু কোনো সার্ভার রান করে নেই, কারণ হচ্ছে এর মাঝখানে কেউ আসেনি। 3 নম্বর কাস্টমার আসছে ঠিক 3 মিনিট পরে, সে এসে দেখলো কি সার্ভার আইডল, সরাসরি সে সার্ভারে ঢুকে যাবে, সার্ভিস নেওয়া শুরু করবে। তার যে সার্ভিস টাইমটা সেটা ছিল হচ্ছে আমাদের টেবিল 2.3 থেকে, সে তার সার্ভিস টাইমটা ছিল হচ্ছে 3। সো সে 6-এ আসবে, 3 মিনিট সার্ভিস নিবে, 9-এ বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, 4 নম্বর কাস্টমার ঠিক একইভাবে 7-এ আসলো, 7-এ এসে সে আসলে কি দেখবে? আগের কাস্টমার 6 থেকে সার্ভিস নেওয়া শুরু করেছিল আর 9-এ সে বের হয়ে গেছে। তো 4 নম্বর কাস্টমার 7-এ আসবে, ঠিক এক্স্যাক্ট যখন ক্লক টাইম 7 তখন আসলো, এসে দেখতেছে 3 নম্বর কাস্টমার তখনও সার্ভিস নিচ্ছে, কারণ 3 নম্বর কাস্টমারের সার্ভিসটা শুরু হয়েছে 6 থেকে 9 পর্যন্ত। 6 থেকে 9 পর্যন্ত তার সার্ভার চলতেছে, তার সার্ভার শেষ হবে হচ্ছে, সার্ভিস শেষ হবে 9-এ। তো 4 নম্বর কাস্টমার 7-এ এসে যখন বিজি দেখবে সে ওয়েট করবে 9 না হওয়া পর্যন্ত। যখন এই 9 হবে তখন সে
সার্ভিস নিবে, সার্ভিস নেওয়া শুরু করবে এবং তার এক্স্যাক্ট যে সার্ভিস টাইমটা সে অনুযায়ী। সো এই হিসাবে সে এখানে সার্ভিসটা বিগিন সার্ভিসটা হবে 9। এই যে সার্ভিস টাইমটা ছিল এন্ডিং সার্ভিস টাইম, সেই এন্ডিং সার্ভিস টাইমটার উপর বেস করে সে ওয়েট করেছে আগের কাস্টমারের। তো আগের কাস্টমারের এন্ডিং টাইমটা ছিল হচ্ছে 9, সেজন্য হচ্ছে 4 নম্বর কাস্টমার 9 পর্যন্ত ওয়েট করেছে, যদিও সে 7-এ আসছে। তো 9 পর্যন্ত ওয়েট করে সে তার আগের যে ডিটারমাইন্ড যে 4 নম্বর কাস্টমারের সার্ভিস টাইমটা 2 ছিল, সেই অনুযায়ী সে 9 থেকে সার্ভিস নেওয়া শুরু করবে, 2 মিনিট সার্ভিস নিবে, 11তে বের হয়ে যাবে। তো বাকিগুলো ঠিক একইভাবে কন্টিনিউ করেছে। এখন আমরা এখানে আরেকটা টেবিল দেখব, সেটা হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডারিং অফ সার্ভিস বা ইভেন্টস। এখানে আসলে আমাদেরকে ক্রনোলজিক্যাল বলতে কি বুঝিয়েছে সেটা একবার বলি। ক্রনোলজিক্যাল বলতে বুঝাই আমরা আসলে একটা টাইমের সাথে সাথে কি কি চেঞ্জেস হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডারিং। তো আমরা এখানে সময়কে মেইনলি প্রেফার করব ফার্স্টে সময়কে ধরে নিই, 0 থেকে শুরু করব। তো 0তে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে অ্যারাইভেল হয়েছিল 1 নম্বর কাস্টমারের, ঠিক 0তে অ্যারাইভ করেছিল। তো এই জন্যই আমরা এখানে ধরে নিচ্ছি অ্যারাইভেল এবং ডিপার্চার এই দুইটা ইভেন্ট ছাড়া আর কোনো ইভেন্ট নাই আমাদের বাম পাশে। তো কাস্টমার নাম্বারও দিয়ে দিয়েছি, আর ডান পাশে দিয়েছে যে ক্লক টাইম। তো প্রথমে আসবে হচ্ছে 1 নম্বর কাস্টমারের অ্যারাইভেল। তো অ্যারাইভেল ইভেন্ট 1 নম্বর কাস্টমার 0, সে যখন অ্যারাইভ করেছিল। ওকে, এরপরে আসে হচ্ছে ডিপার্চার, সেটা হচ্ছে 1 নম্বর কাস্টমারের, কারণ 1 নম্বর কাস্টমার আগে আসছে এবং আগে বের হয়ে গেছে, সে 2-এ বের হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা ডিপার্চার দিচ্ছি 1 নম্বর কাস্টমারের এবং সেটা হচ্ছে 2-এ। তো 2-এ বের হয়ে যাওয়ার সাথে সাথে 2 নম্বর কাস্টমার আসছিল, কারণ 2 নম্বর কাস্টমার যখন আসছে এসে দেখে কি সার্ভার ফাঁকা, সে 1 নম্বর কাস্টমারও ঠিক 2-এ বের হয়ে গেছে। তো এখানে 2 নম্বর কাস্টমারের অ্যারাইভেল হবে হচ্ছে 2-এ, দ্যাট মিনস 2 নম্বর কাস্টমার অ্যারাইভেল হবে 2-এ। ওকে, আচ্ছা। তো 2 নম্বর কাস্টমার আমরা অ্যারাইভ করালাম, তার যে সার্ভিস টাইমটা ছিল সেটা হচ্ছে 1, দ্যাট মিনস সে 1 মিনিট সার্ভিস নিয়ে 3-এ বের হয়ে যাবে। তো 3-এ যদি বের হয়ে যায়, 2 নম্বর কাস্টমারের ডিপার্চার হচ্ছে 3-এ, এই যে ক্লক টাইম 3-তে। আচ্ছা, এরপর আমরা দেখি 4 নম্বর কাস্টমার। 4 নম্বর কাস্টমারের সরি 3 নম্বর কাস্টমার 3 নম্বর কাস্টমার আসছে 6-এ। তো 6-এ এসে সে তার আগের যে সার্ভিস টাইমটা দেওয়া ছিল সেটা অনুযায়ী 3 মিনিট সার্ভিস নিয়ে 9-এ বের হয়ে যাবে। তো 9-এ যদি বের হয়ে যায়, সে কাস্টমারটার অ্যারাইভেল হয়েছিল 3 নম্বর কাস্টমারের 6-এ, কিন্তু 9-এ বের হবে। মাঝখানে 4 নম্বর কাস্টমার কিন্তু ঠিকই 7-এ চলে আসছে, যেহেতু আমাদেরকে আসলে সময়ের সাথে সাথে কাজগুলোকে অর্ডারিং করতেছি, 7 আগে 9 পরে, তো 7-এর কাজটাকে আমাদের আগে লিখতে হবে। এই জন্য 4 নম্বর কাস্টমারের অ্যারাইভেলটা 7-এ হয়ে যাবে, মাঝখানে 3-এর ডিপার্চারের আগেই হয়ে যাবে 4 নম্বরের অ্যারাইভেল। ওকে, তো 4 নম্বর কাস্টমার 7-এ চলে আসলো, 3 নম্বর কাস্টমার 9-এ বের হইলো, মাঝখানে 4 নম্বর কাস্টমার 7 থেকে 9 পর্যন্ত ওয়েট করলো। আচ্ছা, তাহলে যদিও সে 7 থেকে 9 পর্যন্ত ওয়েট করেছে, সে কিন্তু সিস্টেমের মধ্যেই ওয়েট করেছে, তাকে আর আলাদাভাবে আসতে হবে না, সে সিস্টেমের মধ্যে অলরেডি ইন হয়ে গেছে। তাহলে তার শুরু হবে হচ্ছে 9 থেকে। তার 9 থেকে শুরু হলে তার 4 নম্বর কাস্টমার 2 মিনিট সার্ভিস নিয়ে 11-তে বের হয়ে যাবে, কিন্তু 5 নম্বর কাস্টমার ইন দ্য মিন টাইম 9-এ চলে আসছে, দ্যাট মিনস 4 নম্বর কাস্টমার 11-তে বের হতে গেলে দেখা যাবে যে 5 নম্বর কাস্টমার আগে 9-এ চলে আসছে, দ্যাট মিনস 9-এর ইভেন্টটা আগে 11-র চাইতে। তো এখানে এটাই বলেছে যে 5 নম্বর কাস্টমারের অ্যারাইভেলটা আগে হয়ে যাবে। তো অ্যারাইভেলটা আগে হবে কারণ হচ্ছে 5 নম্বর কাস্টমার ঠিক 9-এ আসবে, কিন্তু 9-এ এসে তো সে সার্ভিস নিতে পারবে না, কারণ 4 নম্বর কাস্টমার তখন সার্ভিস নিচ্ছে। তো 4 নম্বর কাস্টমার সার্ভিস নেওয়া শেষ হবে কখন? 11-তে। তো 11-তে শেষ হয়ে যাওয়ার পরে 5 নম্বর কাস্টমার তখন সার্ভিসে ঢুকবে, সার্ভিসে ঢুকে তখন সে সার্ভিস নেওয়া শুরু করবে 11 থেকেই, কারণ 4 নম্বর কাস্টমার 11-তে বের হয়ে গেছে। তো 5 নম্বর কাস্টমার আগের যে টাইমটা ছিল সেই 11 থেকে শুরু করবে, 1 মিনিট সার্ভিস টাইম, সে 1 মিনিট সার্ভিস নিয়ে বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের
ক্রোনোলজিক্যাল টেবিল, আস্তে আস্তে বাকিটা এরকম এভাবে হবে। আমরা এবার আসবো হচ্ছে যে ফ্লো চার্টটা দেখতেছি, সেটা হচ্ছে আগের ক্রোনোলজিক্যাল অর্ডারিংয়ের সেটা। আমরা এখানে বাম সাইডে বা এক্স এক্সিস বরাবর দিয়েছি নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম, কয়টা কাস্টমার আসলে সিস্টেমে আছে। আর ডান সাইডে ওয়াই এক্সিস বরাবর দিয়েছে ক্লক টাইম। ক্লক টাইম হচ্ছে আমাদের এখানে টোটাল 19, সরি হ্যাঁ 19 পর্যন্ত, লাস্ট ক্লক টাইম ছিল হচ্ছে 19 পর্যন্ত। তাহলে আমরা শুরু করি। 0 থেকে 2 পর্যন্ত ছিল হচ্ছে বা 2 পর্যন্ত ছিল হচ্ছে 1 নম্বর কাস্টমার। তো এই একটাকে আমরা এখানে বর্ডার করে দিয়েছি, এখানে ডট 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 দেওয়া আছে। তো যে কেউ ইচ্ছা করলে স্ট্রেট লাইনও দিতে পারে, সমস্যা নেই। একটা কাস্টমার সেহেতু হচ্ছে 1, ওকে। একটা কাস্টমার, এটা হচ্ছে একটা কাস্টমার, এটা হচ্ছে কাস্টমার নাম্বার 1। আচ্ছা, এখন সেকেন্ড যে কাস্টমারটা আসছে সেটা আসছে এক্স্যাক্টলি 2-এ, সে 2-এ আসছে, এখানে হচ্ছে 2। তাহলে এই 2-এ আসার পরে সে 1 মিনিট সার্ভিস নিল, 1 মিনিট সার্ভিস নিয়ে 3-এ বের হয়ে গেল, এটা হচ্ছে 3, ওকে। তাহলে 4-এও কেউ আসলো না, 5-এও কেউ আসলো না, 6-এ আসছে। 6-এ আসছে হচ্ছে 3 নম্বর কাস্টমার। 3 নম্বর কাস্টমার 6-এ আসার পরে সেই 6 থেকে সার্ভিস নেওয়া শুরু করবে, 7 সার্ভিস নিবে, 8ও সার্ভিস নিবে, 9-এ বের হয়ে যাবে। তো 9-এ বের হয়ে যাওয়ার আগে সে 4 নম্বরে, সরি 7-এর ক্লক টাইমের সময় 4 নম্বর কাস্টমার আসলো। 4 নম্বর কাস্টমার আসলো হচ্ছে 7-এ। তো 7-এ আসার পরে 4 নম্বর কাস্টমার কি করবে, 3-এর কাজ শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করবে। 3-এর কাজ শেষ হয়েছিল কখন, 3-এর কাজ শেষ হয়েছে হচ্ছে 9। তাহলে 4 যে কাস্টমারটা আসছে সেটা উপরে চলে যাবে, দ্যাট মিন্স এখানে নাম্বার অফ সিস্টেম ইন দ্য কাস্টমার ইন দ্য সিস্টেম। এখানে কাস্টমার ইন দ্য সিস্টেম বললে আমরা সাথে সাথে চিন্তা করব যতটা কাস্টমার আসলে সিস্টেমে আছে এবং যতটা কাস্টমার আসলে অ্যারাইভ করেছে। দ্যাট মিন্স সোজা কথা হচ্ছে যতটা কাস্টমার আসলে সিস্টেমে সার্ভিস নিচ্ছে এবং যতটা কাস্টমার সিস্টেমে ওয়েট করতেছে, এই দুটার যোগফল হচ্ছে নাম্বার অফ কাস্টমারস ইন দ্য সিস্টেম। আবার বলতেছি, নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম বললে আমরা বুঝবো যতটা কাস্টমার আসলে সিস্টেমে সার্ভিস নিচ্ছে এবং যতটা কাস্টমার আসলে কিউতে ওয়েট করতেছে, দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে নাম্বার অফ কাস্টমারস ইন দ্য সিস্টেম। তো এখানে আমরা দেখতেছি 2জন কাস্টমার চলে আসছে। তো 4-এর কাজ শুরু হবে হচ্ছে 3-এর কাজ শেষ হয়ে যাওয়ার পরে। তো 3-এর কাজ শেষ হয়েছে 9-এ, 4 উপর থেকে নিচে নেমে আসলো, নিচে নেমে এসে সে সার্ভিস নেওয়া শুরু করলো 9 থেকে, এখানে হচ্ছে 9। আচ্ছা, 9 থেকে সে 2 মিনিট সার্ভিস নিয়ে 11-তে বের হয়ে যাবে। তো 11-তে বের হওয়ার আগে ঠিক 9-এর সময় হচ্ছে 5 নম্বর কাস্টমার আসলো, সেজন্য হচ্ছে 5 নম্বর কাস্টমারটা উপরে। তো 5 নম্বর কাস্টমারটা নিচে আসবে কখন, যখন 4 নম্বর কাস্টমারের কাজ শেষ হয়ে যাবে। 4 নম্বর কাস্টমারের কাজ শেষ হয়েছে 11-তে, 5 নম্বর কাস্টমার 11 থেকে শুরু করবে, 1 মিনিট সার্ভিস নিয়ে 12-তে শেষ হয়ে যাবে। 6 নম্বর কাস্টমার আসছে হচ্ছে 15-তে, সে 6 মিনিট সার্ভিস নিবে, 3 মিনিট সার্ভিস নিবে, 19-এ বের হয়ে যাবে। 4 মিনিট সার্ভিস নিবে, 19-এ বের হয়ে যাবে, ওকে। সো এই পর্যন্ত, থ্যাংক ইউ।